ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পেছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামুনি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারার থেকে সবগুলো শার্ট প্যান্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসি খুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অথবা জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান, খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাহিরে খেয়ে নেবো আম্মু। ইয়ানাকে কলেজে নামিয়ে দিয়ে যেও তাহলে। ইরফান একবার হাত ঘড়ি দেখলো, অতঃপর বলল, দ্রুত আসতে বলো, আমার লেট হয়েছে। এরবার বাইরে বেরিয়ে যায়। পেছন পেছন জাহিদও বেরিয়ে যায়। রুমানিয়া দীর্ঘশ্বাস ফেললেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না, কিছু বললও না, বলে লাভ নেই জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে এসে ইনায়ার সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়, তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন। মায়েরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ার সামনে যাইনি, ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে। কোমরে এখনো একটু একটু ব্যথা আছে, বুঝলে। ইনায়া অদ্ভুতভাবে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি যে করেছে এই মেয়ে। মায়েরা হেসে বলল, আচ্ছা, সব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবার দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবা? আমি ঘুরে ঘুরে দেখবো। ইনায়া অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে। মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মায়েরা হেসে বলল, না 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 আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরখা জড়ালো। একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায়, বুঝলে। তোমার আম্মু, মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ার জন্য ভালো হওয়ার ঔষধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইয়াকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে। চুলগুলো কেমন ইয়া বড় বড়, ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনি নায়ক লাগে, বুঝলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলল, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে। পেছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। ইনায়া। মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে, ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাইয়া এখানে নেই, তবু আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ঔষধ আনি, তাহলে আমিও আর পুরোপুরি পাগল হব না। ইনায়া ঢোক গিলে পেছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা আবারও কিছু বলতে নিলে ইনায়া মুখ চেপে বলে, মানে এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, চুপ করো প্লিজ। মায়েরার চোখ বড় বড় দরজার দিকে তাকায়। চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ সে শেষ। ইরফান রেগে ঘরের ভেতর প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ। মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। দ্রুত ইনায়ের পেছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমায় বাঁচাও। ইনায়া নিজের গালে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মায়েরার মুখটাও সংযত হয় না, আর তার ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন, আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, এগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মায়েরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েকবার পিছিয়ে যায়। মায়েরা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়েরা পড়ে যেতে নেয়। তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মায়েরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে।
মায়েরার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে ইরফানের বুকে শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে। ইরফান মায়েরাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মায়েরা পুরো শরীরের ভর ছেড়ে দেয়। ইরফান ভুরু কোঁচকালো। ডান হাতে মায়েরার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মায়েরার মুখ পানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিলে এর ফলে মেয়েটা বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়েরা মুখ পানে চেয়ে রইল। ইনায়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলে দেবো? ইনায়া দ্রুত এসে মায়েরাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মায়েরাকে বিছানায় শুইয়ে দেয়। মায়েরার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়েরা সাড়া নেই। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া ডক্টরকে কল কর, মায়েরা কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পেছন ফিরে যেতে যেতে বলল, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়। মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের মনে একটুও মায়াদয়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পেছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলে তুমি পাশার হয়ে গিয়েছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনায়ের দিকে তাকালো। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজে যাবি না? ইনায় বিরক্ত হলো। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না। ইরফান হঠাৎই মায়েরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মায়েরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল হাত, আমার হাতকে বাঁচাও বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। মায়েরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ের দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তোর স্টুপিডের বাদরামি। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গেলে বিড়বিড় করে কথা একটু নাটক করেও শান্তি নেই। বলে ইনায়ের পেছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তি মাত্রা পেরিয়েছে। ইনায়ের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়েরা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মায়েরা ভীতস্বরে চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও বাঁচাও। ইনায়া অসহায় চোখে পেছন ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাস কথা বলেছে আর আবার অ্যাক্টিংও করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে যায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মায়েরা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করছে। মায়েরার মনে পড়ল এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি, আর আমি যেহেতু আপনারই বউ তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য দুপা এগিয়েছিল। মায়েরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়েরার গাল চেপে ধরে ডান হাতে। মায়েরা ভয় পেয়ে কেঁপে ওঠে। দু হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গেলে কিছু বলতে চাই, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মায়েরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সব কিছু এত অসহ্য লাগছে। মায়েরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। দু হাতে দু গালে হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল। আমার গাল দুটো সরকারি পেয়েছে। উফ। ইরফান উল্টো ঘুরে মায়েরার দিকে তেড়ে আসতে নিলে মায়েরা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিবে। ওয়াশরুম থেকে দুপা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে এসে মায়েরার হাত শক্ত করে টেনে ধরে। পেছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়েরার হাত ছাড়ল না। বিরক্ত হয়ে পেছন ফিরে তাকায়। মায়েরা জাহারাকে দেখে ভীত কণ্ঠে শব্দ করে বলে, আপু, এই জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মায়েরা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পেছন ফিরে তাকানোই বুঝতে পারেনি। মায়েরা পেছনেই
মায়েরা পেছন দিকে পেছনই ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মায়েরার দিকে হেলে গেলে মায়েরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়েরার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্যপথ হয় ইরফানের নিচের অবস্থানরত মায়েরার মুখ। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ আমার কোমর, আল্লাহ বাঁচাও, আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেললো। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পরে পিছলে গিয়ে আবারও মায়েরার উপর ঠাস করে পড়ে যায়। মায়েরা আরও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান তাতে দাঁত চেপে শক্ত হাতে মায়েরার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট। এত চিৎকারে রুমানিয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসেন মায়েরার ঘরে। রুমানিয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মায়েরাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলল, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহানারা? যাহারা ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে ওয়াশরুম দেখিয়ে দিলে রুমানিয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমানিয়াজ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতর নজর করলে মায়েরাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে এ মেয়ে এখনো শুয়ে কি করছে? মায়েরা ধীরে ধীরে উঠে বসে, ডান হাতে কোমরে রেখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু ব্যথা ছিল এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে এইসব বেয়াদব লোকের জন্য। শাশুড়ি খালা শাশুড়ি কাউকে খেয়াল না করেই চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? হ্যাঁ, আমার মতো একটা মাসুম বাচ্চার উপরে এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেয়ার, নয়তো ধুমধাম মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধ হয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু, বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেইনি, দেখলেও বাকি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মায়েরার কথাগুলো শুনে রোমানিয়াজ ইরফানের খালা দুজনেই বিব্রত বোধ করলো। এদিকে মায়েরার প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো। মায়েরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়েরা দুর্বার শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে। মাথা গিয়ে থাকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমানিয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মায়েরার দিকে এগোতে নিলে মায়েরা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমানিয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়েরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর দুদিন পর আমি পচে যাব, তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েটাকে আমার সামনে আর একবার দেখলে আই সোয়ার ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইয়ের এত রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টোপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মায়েরার উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলা এর স্বভাব। ইনায় রেডি হয়ে এসে তার ভাইকে ভেজা বিড়াল হয়ে মায়েরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়েরা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরও অবাক হয়। এর মধ্যে রুমানিয়াজ এগিয়ে গিয়ে মায়েরাকে ধরে ওঠালো। মায়েরা দাঁড়াতেই পারছে না। রুমানিয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়েরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মায়েরাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়েরাকে ধীরে ধীরে এনে বিছানায় বসায়। রুমানিয়াজ মায়েরাকে ছেড়ে রেগে বললেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মায়েরা কান্নামাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয় হাত না চালাতে, কতগুলো মেরেছে আমায় আজ। রুমানিয়াজ বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মায়েরাকে রেডি হয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে বলল, রেডি হচ্ছ কেন? মায়েরা দুহাতে চোখ মুছে ভাঙা গলায় বলল, আমি আপুর সাথে আপুর কলেজ যাব। রুমানিয়াজ ইনায়ের দিকে তাকিয়ে বলল, আজ কলেজে যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুটোই দুই মেলুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছে, এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নিয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়েরার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমানিয়াজ পিছন ফিরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, কিছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলে ভাত খেতে বসে বসে
তারেক নিয়াজ ভুরু কোচকালো, এগিয়ে এসে মায়রাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে বোঝাই যাচ্ছে। দুগাল অসম্ভব লাল হয়ে আছে। রুমা নেওয়াজ আর কিছুই বলল না, তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করেই জানেন তার ছেলে কেমন একরোখা, এজন্য বিয়ের আগেই স্বামীকে বারণ করেছিলেন। কিন্তু তার স্বামী তো আরেকজন, কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে, আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত, তেমনি আহত। তারেক নিয়াজ গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মায়রা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মায়রা অবাক হয়। মায়রাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে। কি হলো বলো, মিথ্যে বলবে না একদম। মায়রা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে। বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নেওয়াজ ভুরু কুচকে বলে। মায়েরা আমি কিছু জিজ্ঞেস করেছি। মায়রা ঢোক গেলে তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস রেগেছে। মায়রা ছোটো মাথায় এটাই খেললো, মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজের রাগে কপালে রগ ফুলে উঠল, আর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকে যাচ্ছিল, সে আর ইরফানের যাওয়ার কথা। একজনের সাথে মিট করার কথা আছে, এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটি যাবে, এজন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতেই বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুলল না। শুদ্ধ ভুরু কোচকালো, কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশিই অদ্ভুত ঠেকলো। ইরফানও কল ধরছে না, খানিক চিন্তা হলো। ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়রা ইনায়াকে বলে। আপু, বাবা কি অনেক রাগী? ইনায়া মলিন মুখে বলে। কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মায়রা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেললো, এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল। আপু, তুমি কলেজে যাও, আমি একদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল। কোমরে অনেক ব্যথা পেয়েছে আপু। ইনায়ার কান্না পাচ্ছে। মায়রার মাথায় হাত বুলিয়ে বলল। কলেজে না গেলে কিছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলেই ঠিক হয়ে যাবে। তুমি খুব ভালো আপু। ইনায়া কিছু বলল না, মায়রার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মায়রা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরে ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসিখুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে। মায়েরা বেশি ব্যথা করছে? মায়েরা কান্নাগুলো গিলে নিল বহু কষ্টে, অতঃপর দুহাতে চোখ মুছে মলিন হেসে বলল। তুমি জানো, ছেলে মেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? ইনায়া ভুরুকুসকে তাকিয়ে রইল মায়রার দিকে। মায়রা কেন বলল এই কথাটা? মায়রা হঠাৎই হেসে বলল। আপু, তুমি কলেজ যাও, আমি ঠিক আছি। তুমি আসলে অনেক বড় মায়েরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতেই হবে। কোথাও যাব না আমি, তুমি চুপচাপ থাকো। খাবার আনছি আমি, খাবার খেয়ে ঔষধ খাবে, বুঝলে? কথাগুলো বলে ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো, এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনায়ের দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে। এই আপুটা বেস্ট আপু। শুধু ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেওয়াজ বলে। তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল। মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামা গরম, তা ইরফান রিলেটেড। তারেক নেওয়াজের ঘর নিচতলাতেই। তিনি তার ঘরে যেতে যেতে বলেন। আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু যায়। ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে, নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবলো, ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে? ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলে। তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্জিয়ান মানো, তাই তো? শুধু মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়েই মৃদু হেসে বলল। জি মামা, অবশ্যই। তারেক নেওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসলো, অতঃপর বলল। তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই, তাই তো? শুদ্ধ ভুরু কুচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালোই চিন্তা হচ্ছে, কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগেই তারেক নেওয়াজ উল্টো ঘুরে পিছনে দুহাত একসঙ্গে বেঁধে বলল। তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নিয়ে আসে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্জিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্যই, তাই না?
তারেক নেওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। বারবার ঢোক গেলে তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়রা। ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামে বিয়ে হয়েছিল। আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনেই ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেওয়াজ শব্দ পেয়ে পিছন ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে ভুরু কুঁচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে। বিস্ময় নিয়ে তারেক নেওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে। এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আসে। শুদ্ধ ঢোক গিলল। একবার তারেক নেওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়েছে, তার ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাছ থেকে আমাকে কে বাঁচাবে? তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পেছনে বাঁধা হাত শিথিল করে দুপা এগিয়ে এসে বললেন, ইরফান, ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে। ইনফ্যাক্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুই হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতের মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে। আর মায়রা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়, গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারেক নেওয়াজ ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ডাকে। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্ত যেতে চোখ মুখ কোঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়রার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ের সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ের বা হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়ল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পিছন থেকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘসিটি বেগমের মতো আচরণ কম কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মায়েরার খাবার, তুমি বসো, তোমায় দিচ্ছি আমি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুক করে তার মুখে পুড়ে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, দুদিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া ভুরু কুঁচকে বলে, মানে? শুদ্ধ ইনায়ের হিজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মাইয়াটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মায়েরাকে আবার মেরেছে? শুধু অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মায়েরা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই, তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধের দিকে তাকালো, অবাক হয়ে বলল। শুদ্ধ ইরফানের পেছনে অবয়বের দিকে তাকাই আরেকবার। ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথার জায়গায় আছে, তুই চোখের ডাক্তার দেখা। আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করবো না। এটা বলে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে চেয়ে আসে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো। তার আগে ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড়, আমি নিজে যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টে আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো, মনের ভুলে। মায়েরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে, কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না।
অতঃপর সে ঘরের ভেতর প্রবেশ করে, হাতের প্লেট রেখে মায়রার পাশে বসে মায়রাকে ডাকে। এটুকু সময়ের মাঝেই মেয়েটা ঘুমিয়েছে। ইনায়ার ডাকে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে, দু হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়েরা? মায়রা হেসে বলে। না আপু, ঠিক আছি, মাথা ব্যথা করছিল তাই একটু চোখ লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়রার সামনে ধরলে মায়রা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। আমি জানি, তুমি বলেছিলে। মায়রা একবার মুখে পুরে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনায়া ভুরু কুঁচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। এই অখাদ্য কে খায়? অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়রার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওইদিকে আমার ভাইয়া করলা তরকারি যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা তো পুরো উল্টো হয়ে গেল। তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জল্লাদপনা করে। ইনায়া মৃদু হাসলো, কিছু বলল না। মায়রার খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফনিল খেয়ে নেয়। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়, শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আরেকটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের পাকে রেখেই গম্ভীর স্বরে বলে, লাইটার? শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধর উপর, নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরলো। শুদ্ধর থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই ঠিক আছে, কিন্তু খাই আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ ধোয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, শুনেছি। শুদ্ধ ভুরু কুঁচকে বলল, তোকে তো ঠান্ডায় লাগছে, এর মানে তোর মত আছে। তোর বউ তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কোণে পর্যন্ত ভাঁজ করে, মাথার এলোমেলো চুলগুলো ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মায়েরা একটা পুতুল, মিথ্যা বলেনি, ও আসলে একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরও 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধ খাওয়া সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলাই যা রাগ দেখালো, আজ এর চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভুরু কুঁচকে বলে, পুতুলকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে আধ। লাইনটা শেষ করার আগেই ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধ ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধর পেছন দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধ ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়তেও পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানের দু ঠোঁটের ওপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কাও দিল খানিক, ছেলেটাকে এক চুল সরাতে পারল না। মিনিট 2 পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়। পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দেয়। খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করলো এই ভাই নামক শত্রুকে পচা পানিতে ডোবাতে। তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে। চাইলো এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নেওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসো, কি করছো? আজ শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও। শুধু মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো বাপ বেটা তাকে কি যে পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে বলল, আসছি মামা, ভার্সিটিতে লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকাই। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো।
শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে। তার গাড়িতে আর বসলো না। ড্রাইভ করার ইচ্ছে নেই, ঠোঁট জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথেই ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলে, আমি তোর ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর গলায় বলে, জানি। তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার সাহায্য জেগেছিল। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যা এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে। আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুধু অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, ঠোঁটের উপর বাম হাতের 2 আঙুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন, হিসাব তো মিলছে না। রেগে বলল, মস্করা করছিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না, গম্ভীর মুখে সামনের দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তর ভাঁজ। শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পেছন পেছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতের শার্ট কনুইয়ের উপর পর্যন্ত গুটালো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায়। আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খাই। এর হাত আবার বেশিই চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মান ইজ্জত কিছু থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁট বোলায় ডান হাত বুকের পা পাশে রাখে। মুখটা অসহায়ের সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভুরু কুচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সামনে সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট ওয়েট। মেয়েটি পিছন ফিরে তাকালে শুদ্ধ ভুরু কুচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? হোয়াই? আনসার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলে। মাথার জর্জেট ওড়নাটা আর একটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুদ্ধ রেগে বলে, অন্যের বউয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দিয়ে সিধে করবো বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানে না, ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু তার, ডান হাতের 5 আঙুল দলা পাকায়। এটা তাদের স্যার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে, দ্রুত সেই স্থান প্রস্থান করে। শুধু ভুরু কুচকে দেখলো মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয়। মায়েরা বসে বসেই বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ের দিকে তাকালো। ইমায় ঘুমে কাদা। মায়েরা আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখলো রাত 1:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপর রাখা জগ তুলে দেখে জগ খালি। মায়েরা বিরক্ত হয়, তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড় যায়। ডোয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে। কেসিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে। অমনি লাফঝাপ শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ের দিকে তাকালো, ইনায়ের নড়চার নেই। মায়েরা ডান হাতে কেসি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নাই। মায়েরা দরজার একটু ফাঁক করলো। ভেতর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এই ঘরটা একটা ভুতুরে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢোক গেলে এত অন্ধকার করে রাখায় মায়েরা বিরক্ত লাগলো। তারা কি সুন্দর জিরোবাতি জ্বালিয়ে ঘুমায়, বিড়বিড় করলো। এই লোকটা আসলে অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখ পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে, একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফান খালি পিঠ মায়েরার চোখে পড়ে। মায়েরা ঢোক গিলে সে ভাবলো এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশিই উন্নত মানের, তাই এমন লাগছে।
ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে, দুহাত উপর দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আসে। মায়েরা আবারও একটু হাসে, মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝবে ঠেলা, আমাকে কত মার মারলো, গালটা সরকারি পেয়েছে, এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়, কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে, ডান হাতে কেচি, দু হাত অস্বাভাবিকভাবে কাঁপছে, ভয়ে হয়তো। মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কোনা তার গলায় এসে মায়েরা ব্যথা ভয় সব মিলে চিৎকার দিতে যায়। তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর 100 কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে। যা একটু চোখ লেগে এসেছিল মায়ের আগমনে তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা, এই বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না। ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল। এ কি করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প জ্বালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মায়েরা চোখের পাতা পিটপিট করে তাকায়। তার উপর ইরফানকে দেখে ঢোক গিলে হাত নাড়াতে চায়, তবে পারে না। মায়েরা ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলোয় ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও, এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেল আর আসবো না। মায়েরা আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, এখানে কেন এসেছো? ওয়াই? মায়েরা কেঁপে ওঠে, চোখ দুটো বুজে নেয়। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়, কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর থেকে এক চুল সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম, ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে। হোয়াট? মায়েরা কেঁপে ওঠে, ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভুরু কুচকে তাকায় মায়েরার মুখের দিকে, গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়েরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়েরা চোখ বুজে দোয়া পড়ছে, বাঘের থাবায় বন্দিশে। দোয়া ছাড়া আর কিছু মাথায় আসছে না। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে বসলো। মায়েরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছে কেচি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর। মায়েরা সেসব দেখলো না, তার ফোনের খোঁজও করলো না। সব ভুলে সে শুধু এ ঘর থেকে বেরোতে চায়। মেয়েরা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার হাত টেনে ধাক্কা দিলে মায়েরা পেছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরার পেট পেঁচিয়ে ধরে। মায়েরা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দু হাতে ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়, মায়েরার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়েরা কেঁদে দিয়ে বলে, না, আমার চুল কাটবেন না প্লিজ, আমার সাধের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়লো না মায়েরাকে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়েরার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়েরা ইরফানের হাত কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো। ইরফানের কোনো হেলদোল নেই। মায়েরার এত রাগ লাগলো, হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোঁট জোড়া রেখেই বিড়বিড় করলো, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গুন্ডা বানিয়েছো কেন? ইরফান মায়েরার পেট ধরে রাখা হাত শিথিল করলে মায়েরা পড়ে যেতে নিলে ইরফান মায়েরা চুলের গোছা ধরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরা ব্যথা পায়, কেটে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়েরার মুখ পানে চেয়ে কিছুই বলে না। চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে। মায়েরার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মায়েরা চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেচে ছুঁড়ে মারে। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়েরা ভয়ে চেঁচিয়ে ওঠে, পেছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পেছন ফিরে রেগে বলে, এই যে শুনুন,
আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো। স্টুপিড বাঁদর। মায়রা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরে শব্দ পেয়ে দ্রুত উপরে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আসেন। যদিও এরা স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়রা দুহাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা, কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলেও রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরও অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়রা বাম হাতেই কামড় দিয়েছে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টি মানে বুঝতে না পেরে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি? ইরফান ভুরু কুঁচকে বলে, কোন সব? তারেক নেওয়াজ ছেলের উপর চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মায়রাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্তিমাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নেওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তুমি এসব কি করছো? মেয়েটাকে উইশ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে? এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না, তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এভাবে উইশ করতে একটুও বাদলো না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আসে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলল, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা, ঘুমাতে যাও। তারেক নেওয়াজ ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে, এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি, সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালে 2 আঙুলের সাহায্যে কয়েকবার সিলাইট করে। এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলে, কি দেখলে? তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে তাকায়। রেগে বলে, যা দেখলে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়। উদাম শরীর, পরনে ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছো, এমন তো নয়। তারেক নেওয়াজ রেগে বলল, আমি মায়ের কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপো। তারেক নেওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতে অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়ে আরও ছোট হয়ে যায়, তবুও ওর সাথেই তোমাকে থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায় বিড়বিড় করে। অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রিরি করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার দুগালে ঠাটিয়ে 2টো থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ, মায়েরার চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি। তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুললে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়। ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এ টেস্ট পরীক্ষায় ফেল করেছিল তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। জাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাচের যাবে না পড়ালে জাহারা সেদিন ভালো যেত না। কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে জাহারা ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর জাহারা এসএসসি দেয়। এইচএসসি এর পর দিন রাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সেই ভার্সিটি চান্স পেয়েও যায়।
কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে এক ছোট্ট একটা মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। জাহারা কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে। মেয়েটা সমানে ফোপাই বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। জাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদল। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরের লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আটকে ওঠেন। জাহারা বিছানার কোনায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত? বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। জাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা জাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? জাহারা ফুপিয়ে ওঠে। আবারও কাঁদতে কাঁদতে হেসকে উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বলে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি বলবেন বুঝলেন না। দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানবো না, ওই মেয়েকেও ছাড়বো না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নিয়াজের ঘরে গিয়ে দেখেন তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নিয়াজকে ডাকলেন। তিনি ভেতর থেকে আসছি বললে জাহারার মা আবারও তার ঘরে চলে আসে। ওদিকে রুমা নিয়াজ বোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো? রুমা নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তো দুলাভাই তো শুনলই না আমার কোনো কথা। কি বলবো? যেহেতু বিয়েটা হয়েই গিয়েছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহানারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকাই একবার। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমি বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রুমা নিয়াজ ভুরু কুঁচকে জাহারার দিকে তাকাই। এগিয়ে এসে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রুমা নিয়াজ বোধহয় অনেক কিছুই বুঝলো। তিনি জাহারার ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে, কিন্তু তার আগেই ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারা তেমনি শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রুমা নিয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল। অন্তত মায়েরার চেয়ে তো 1000 গুণ ভালো মেয়ে জাহারা। কিন্তু তার তো কিছু করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না, ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রুমা নিয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, কান্না করিস না তো মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোপায়, কিচ্ছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। জাহারা এক হাতে মগ বিলাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল। জাহারা থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবার জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে ভুরু কুঁচকে বলে, হোয়াট? না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভেতর চলে যায়। ইরফান, জাহানারা তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটি। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল। মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখায়। এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। যারা খাবার টেবিলে বসেছিল ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে ভুরু কুঁচকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়।
এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকাই। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা ভাবতেই বাম হাতে গাল চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, সে তো করে, এই হুতুম প্যাঁচার চোখ কানা করে দিই। ইরফান মায়রার দিকে তাকিয়েই বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পেছন থেকে রুমানিয়াস গম্ভীর গলায় বলে, কি খাটাস? মায়রা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে? নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি রুমানিয়াজ মায়রার দিকে মনোযোগ দিল না। জাহারার পাশে চেয়ারে বসে গেল। নিজেকে একটু শক্ত করো মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়রা ভুরু কুচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়রা মৃদু হেসে বলে, আপু, আমি আজ ইনায়া আপুর কলেজে যাব। বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখে পানি টইটম্বুর। সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মায়রার দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মায়রা চুপসে যায়। ঢোক গিলে বলে, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। জাহারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমানিয়াস পিছু ডাকে, খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমানিয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। মায়রা কিছুই বুঝলো না, বোকা চোখে শুধু দেখলো। রুমানিয়াজ মায়রার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সব কিছু কেমন খাপছাড়া লাগছে তার। ভাবনার মাঝেই জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে আসে। রুমানিয়াজ জাহারা দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহানারা মা, এভাবে চলে যাচ্ছ কেন? জাহিদ পেছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রুমানিয়াজ জাহারার মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়টা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়। আপু তোমরা যে এবার 7 দিন থাকবে বলে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ের দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গেছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায় অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহারার মাথা টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছো কেন? ইয়ানা তো ভালোবেসে বলেছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমানিয়া জোর করে জাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথাও শুনবি না? আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচু করে আসে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপার বুঝলো না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রুমানিয়া জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়রার পাশে চেয়ারে গিয়ে বসলে। হাই কিউটি পাই। মায়রা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মায়রা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই নাম দিয়েছি বুঝলে। মায়রা কিছু বলল না। জাহিদ আবারও বলল, নুডলস এত ফেভারিট, এতগুলো খেতে পারবে? মায়রা হেসে বলল, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? করলা? ইয়াক। জাহিদের নাট ছিটকানো মায়রার পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটাই সবাই এমন করে কেন? ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্তকণ্ঠ ভেসে আসে, জাহিদ। মায়রা জাহিদ ইনায়া তিনজনেই দরজার দিকে তাকায়। জাহিদ ঢোক গেলে। কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়রা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়রাকে গিলে খাবে। মায়রা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আসে। সে কি করেছে? এই লোক এভাবে তাকিয়ে আছে কেন? মাথা নিচু করে নিজের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়রা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদুস্বরে হেসে বলে, ইটস ওকে কিউটি পাই। মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকেই চেয়ে দ্রুত পায়ে এদিকে আসছে। মায়রা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এদিকে আসছে। গতি থেকে তো তাই মনে হচ্ছে।
মায়েরা দৌড়ে জাহিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ দেখ। জাহিদ আর ইনায়া বুঝলো না মায়েরার কাণ্ড। তার ভাই বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মায়েরার কাছে আসে। মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাত শক্ত হাতে চেপে ধরে। মায়েরা কাচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, এখন আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে। আচ্ছা, মায়েরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝেই ইরফান মায়েরাকে টেনে নিয়ে যেতে থাকে মায়েরার ঘরের দিকে। মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন আল্লাহ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝলো না। পেছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিটি পাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়েরার হাত চেপে মায়েরার ঘরের দরজার সামনে থেকে মায়েরাকে ভেতরে ধাক্কা দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়, হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতে হাতটা একটু বুলায়। ইরফান ঘরের ভেতরে সে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, ভীতস্বরে কাঁপা কণ্ঠে বলে, কি করেছি আমি? বললাম তো আমার চুল কাটবো না। ইরফান মায়েরার দিকে এগিয়ে আসলে মায়েরা কাচুমুচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়েরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল কাটবেন না, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়েরার দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মায়েরা ভয়ে তার দুগালে হাত দেয়, কান্নামাখা গলায় বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়েরার গলা থেকে ওড়না টান দিয়ে নিয়ে নেয়। মায়েরা লজ্জায় রেগে চেঁচিয়ে ওঠে, আরে আরে, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখায়বে মায়েরার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়েরা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে বেয়াদ্দব লোক। বিড়বিড় করে বলে মায়েরা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দম বন্ধ লাগছে তার, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবেন? অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বা হাতে মায়েরার মাথার পেছনে এক গোছা চুল মুঠো করে ধরে। মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে, ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছো, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়। মায়েরা বিছানার উপর হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওড়না মায়েরার দিকে ছুঁড়ে মেরে গটগট পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে, নিজের উপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতেও আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে বসে থাকবে? অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খোলে না, বুঝলো লক হয়ে গিয়েছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজায় একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে তার অর্ধেক নুডলস ওখানে পড়ে আছে, পেটটাও ভরেনি। বিড়বিড় করে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না, খবিশ লোক একটা। আবার তাকে ঘর বন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে, এখন ঘর থেকেই বেরোতে দেবে না। শখ কত, সে বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, ইনায়া আর জাহিদ দুজনেই হা করে চেয়েছিল মায়েরার ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো, তার ভাই করছেটা কি? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবগতা রেখে চেয়ারে বসে বলে, খেয়ে নি ফাস্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করছে এই কাজ করেই সে এই বাড়ি থেকে চলে যাবে। কিরে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পড়ুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভুরু কুঁচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, চেঞ্জ করে আসি। লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে, টি শার্টও কেমন যেন। অতঃপর জিজ্ঞেস করে, আজ কি কাজ করতে হবে? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হব আমি? ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আসে। হয়েছেটা কি ইরফানের?
ইনায়া বুঝলো না, গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে। আজ সোজা লেবার। জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের ওপর নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দেবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতেই ঢুকবে না। ওই দিক দিয়ে সোজা তার বাড়ি চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না? ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি। গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, সে দৃষ্টির মানে এ দুনিয়ার কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো, তার হাতে কি কোনোভাবে হিরে অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে যাওয়া ট্রাই করো না, সব খবর থাকবে আমার কাছে। আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে এই কাজ করে এভাবেই ফকির কামলা যাই লাগুক সেই বেশেই সোজা তার বাড়ি চলে যাবে। আর এখানে নয়, ইরফান ভাইয়ের কিছু হয়েছে, যার শিকার সে হচ্ছে। আগে তো কখনোই এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করলো, কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয়, আমার বাড়ি আমারে সেথায় চাহিতে কয়, যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রয়। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়া হাতে একটা ছোট চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঢোক গিলছে। সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো? চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার যে কিছুটা বড় এক মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনায়া তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট যেখানে লেখা থাকে, ইউ আর মাই লিটল কুইন, আম কাম ব্যাক।